রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন আজ। দায়িত্বভার নিতে পারেন স্পিকার। গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। দেশ জুড়ে বাড়ছে নারী নির্যাতন। স্বামীর প্রহসনের শিকার হয়ে তছনছ অনেক সংসার। এপ্রিলেই 2000-এরও বেশি মামলা। উত্তাল জুলাইয়ের এই দিনে দেশজুড়ে চিরুনি অভিযান, গ্রেফতার হাজারো বিক্ষোভকারী, ফিরিয়ে দেওয়া হয় নিখোঁজ 2 সমন্বয়ককে। এবং ভারত জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে সিজেপি। প্রশ্ন ফাঁস রোধে কঠোর পদক্ষেপের আশ্বাস মোদির, তীব্র সমালোচনা সোনিয়া গান্ধীর। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনার সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফাতিমা রশিদ। আজকালের মধ্যেই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। এমন খবরে বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। চিকিৎসার জন্য থাইল্যান্ডে যান স্পিকার। সংবিধানের 50-3 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির স্বাক্ষরযুক্ত পত্র স্পিকারের উদ্দেশ্যে পাঠিয়ে পদত্যাগ করতে পারেন। আর 54 অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত হিসাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার। রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর একটি হোটেলে বেঙ্গল ডেল্টা কনফারেন্স যোগদান শেষে সাংবাদিকদের এই আহ্বান জানান তিনি। এর আগে সম্মেলনে মির্জা ফখরুল বলেন, অর্থনৈতিক এবং রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছে সরকার। এমন সময় সবগুলো নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। গুজবে আমি বিশ্বাস করি না। আর পত্র পত্রিকা পড়ে তো রাজনীতির কথা বলা যাবে না। আর এটা হচ্ছে যে রাষ্ট্রপতির কথা, তো ওটা গুজব দিয়ে কিছু বলা যাবে না। এটা হচ্ছে এখনই বলার সময় আসেনি। যখন সময় আসবে তখন সবাই আপনারা জানতে পারবেন। শিউলি রানীর 7 বছরের সংসার, যে মানুষটির হাত ধরে রঙিন জীবনের স্বপ্ন দেখেছিলেন, সেই মানুষটি আজ যেন মৃত্যুদূত। পারিবারিক নির্যাতনের শিকার কেবল শিউলি একা নন, এমন ভুক্তভোগীর সংখ্যা অনেক। পুলিশের তথ্য বলছে চলতি বছরের এপ্রিলেই এই সংক্রান্ত মামলার সংখ্যা 2000-এরও বেশি। মনিরুল ইসলামের বিশেষ প্রতিবেদনে বিস্তারিত। বিদ্যুৎ দত্ত প্রাইম ইউনিভার্সিটির ইংরেজি শিক্ষক। সোশ্যাল মিডিয়ায় মানব সেবায় মশগুল এই শিক্ষককে দেখে যে কারো মনে হতেই পারে তিনি যেন সাক্ষাৎ দেবদূত। সমাজের চোখে তিনি মানুষ গড়ার কারিগর, অথচ পর্দার পেছনের বাস্তবতা কি, সে প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা। 12 জুলাই স্ত্রী শিউলি রানীকে নৃশংসভাবে পিটিয়ে গুরুতর আহত করেন মাদকাসক্ত বিদ্যুৎ দত্ত। শুধু পিটিআই ক্ষান্ত হননি, মারধরের পর বাবার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে তুলে নেন মোটরসাইকেলে। এরপর প্রতিমধ্যে চলন্ত মোটরসাইকেল থেকেই ফেলে দেন রাস্তায়। সে বাইক থেকে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, ওখানে স্পটে আমাকে ধরে মারধর করে। তো ওখানে পথচারী এক ড্রাইভার স্যার, সে আমাকে উদ্ধার করে হসপিটালে দিয়ে যায়। মেয়ের এমন করুণ দশা দেখে অনেকটাই নির্বাক বাবা নীরদ কুমার। তার অভিযোগ 10 লাখ টাকার জন্য দীর্ঘদিন ধরেই শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন বিদ্যুৎ। টাকা পয়সা চাইতো, যখন দিতাম না দিলি পরে হলো গিয়ে মারধর শুরু করে দিত। তো দেখেছে যে বাসার ভিতরে যদি মারি তাহলে তো সমস্যা। ওর ইচ্ছা যে বাসে চাপাই মারবে। অনুসন্ধানে উঠে এসেছে আরও লোমহর্ষক তথ্য। নিজের বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গেও পরকীয়ায় লিপ্ত ছিলেন বিদ্যুৎ দত্ত। ভাত পানির মতোই প্রতিনিয়ত পান করতেন মদ। এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে এক ভিডিও বার্তায় নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। তার দাবি ঘটনাটি ইচ্ছাকৃত নয়, বরং সড়ক দুর্ঘটনায় নিজেও আহত হয়েছেন। বাইক থেকে পড়ে যাওয়ার পর দেখি যে তার মাথায় ব্লিডিং হচ্ছে এবং তৎক্ষণাৎ একটি প্রাইভেট কারের সাহায্যে তাকে নিয়ে প্রথমে গণসাহায্য হসপিটালে যাই। সেখানে তারা আমাদেরকে ডিনাই করেন, বিকজ সেখানে সিটি স্ক্যান ছিল না। পরবর্তীতে তারা আমাদেরকে এনাম মেডিকেলে রেফার করার পরে সেখানে যাওয়ার পরে আমাকে এমার্জেন্সিতে 2 জনকে তারা ট্রিটমেন্ট দেন। পুলিশের তথ্য মতে চলতি বছরের এপ্রিলে নারী নির্যাতনের মামলা হয়েছে 2011টি। দেশে এই সংক্রান্ত মামলায় 2021 সালের জুনে সর্বোচ্চ 2268টি মামলা রেকর্ড হয়, আর সর্বনিম্ন 1043টি মামলা হয় 2024-এর জানুয়ারিতে।
বিশেষজ্ঞদের মতে মুখ বুজে নির্যাতন সহ্য করার তথাকথিত মূল্যবোধ চর্চার মানসিকতা থেকে সমাজকে বের হয়ে আসতে হবে। এই বিষয়টি আমাদের সামাজিকভাবে অ্যাড্রেস করা যেমন দরকার, পারিবারিকভাবে দরকার, রাষ্ট্রীয়ভাবে দরকার। আমাদের দেশে অনেক আইন আছে, আইনের প্রয়োগটা ওরকম নাই, সচেতনতার ঘাটতি আছে। ছোট ছোট বিষয় যখন আসে সেটা আমরা যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, যৌথ ফ্যামিলির মতো যে বন্ডিং ছিল সেটাকে অ্যাড্রেস করে যদি সমাধান করতে পারি ভালো। অন্যদিকে আইনজীবীরা বলছেন মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতা অপরাধীদের আরও উস্কে দেয়। এর ফলে ভুক্তভোগীরা বারবারই নির্যাতনের শিকার হয়। পরিবার দ্বারা যেমন ভিকটিম হলো, আবার এক প্রকার আমরা যদি বলি আইনের ভাষায়, সে আইন দ্বারাও কিন্তু সে নির্যাতিত হলো। আমাদের দেশে কঠোর আইন আছে, তার কিন্তু কঠোর প্রয়োগ নাই। এবং এই যে আবার যদি একজন ভিকটিম সে মামলা করে, এই মামলার সে কিন্তু দীর্ঘ একটা সত্যতা আছে। নারী নির্যাতনের মামলা দ্রুত নিষ্পত্তি করার পাশাপাশি ভুক্তভোগীদের আইনি সেবা পাওয়া আরও সহজ করার তাগিদ দেন এই আইন বিশেষজ্ঞ। বিচারের যে দীর্ঘ সত্যতার কারণে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। মামলা। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। 24 জুলাই 2024, 19 জুলাই থেকে টানা পঞ্চম দিনের মতো অব্যাহত থাকে কারফিউ। দেশজুড়ে চিরুনি অভিযান এবং হাজারো গ্রেফতার, বাড়তে থাকে মৃতের সংখ্যা। সব মিলিয়ে আতঙ্ক এবং অনিশ্চয়তার মধ্যেই পার হয় এদিন। 5 দিন পর আংশিক চালু হয় ইন্টারনেট, ফিরিয়ে দেওয়া হয় নিখোঁজ 2 সমন্বয়ককে। নাজমুল ইসলামের প্রতিবেদন। টানা 5 দিনের কারফিউর মধ্যেই 24 জুলাই রাজধানীসহ বিভিন্ন এলাকায় কয়েক ঘন্টার জন্য সান্ধ্য আইন শিথিল করা হয়। খুলে দেওয়া হয় সরকারি অফিস, ব্যাংক ও শিল্প কারখানা। দূরপাল্লার বাস ও সদরঘাট থেকে লঞ্চ চলাচল শুরু হলেও নগর জুড়ে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের কঠোর টহলে ছিল থমথমে পরিবেশ। চলতে থাকে আইন শৃঙ্খলা বাহিনীর চিরুনি অভিযান। সারা দেশে গ্রেপ্তার হয় প্রায় 1,500। 8 দিনে গ্রেপ্তারের সংখ্যা ছাড়ায় 4,500। তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদ দাবি করেন, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করেই অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতার করা হচ্ছে। যে আইন আমাদেরকে যেটা ক্ষমতা দিতে আমরা সেটাই করি। 5 দিন পর রাতে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট চালু করা হয়, তবে মোবাইল ইন্টারনেট বন্ধই রাখা হয়। নিখোঁজের 5 দিন পর ফিরে আসে আন্দোলনের 2 সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও আবু বাকের মজুমদার। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, চোখ বাঁধা অবস্থায় অজ্ঞাত স্থানে ফেলে রেখে যাওয়া হয় তাদের। সাধারণ শিক্ষার্থীদের যে কোনো দাবি আন্দোলন। সংঘর্ষে আহত চিকিৎসাধীন আরও 4 জনের মৃত্যু হয় এই দিন। এর মধ্য দিয়ে 24 জুলাই পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়ায় 201 জনেই। পরিচয় শনাক্ত না হওয়ায় 8 মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। একই দিনে নিহতদের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশন প্রথম বৈঠক করে ও জনগণের কাছে তথ্য আহ্বানের সিদ্ধান্ত নেয়। এদিকে কারফিউ প্রত্যাহার ও পূর্ণাঙ্গ ইন্টারনেট চালু সহ 4 দফা দাবিতে আলটিমেটাম বহাল রাখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। আর নতুন কর্মসূচি ঘোষণা করেন আরেক অংশ। সেনাপ্রধান জানান, পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, তবে সংকটের প্রভাবে স্থগিত হয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও 31 জুলাই পর্যন্ত পিএসসির সব পরীক্ষা। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আগামী 24 ঘন্টায় দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানায় সংস্থাটি। তবে উত্তরাঞ্চলে বৃষ্টির প্রবণতা তুলনামূলক কম থাকবে। দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গেল 24 ঘন্টায় সর্বোচ্চ 83 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে। একই সময়ে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনাও পর্যবেক্ষণ করছে আবহাওয়া অধিদপ্তর। আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রশ্ন ফাঁসের ঘটনায় চলমান আন্দোলনে আজ বিক্ষোভ কর্মসূচি পালন করছে ককরোচ জনতা পার্টি সিজেপি। কলকাতায় কর্মসূচির পরিকল্পনাও করছে দলটি। ভারত জুড়ে চলমান শিক্ষার্থী বিক্ষোভ দমন এবং তা মোকাবেলায় নরেন্দ্র মোদী সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করছেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী। আর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত এবং কঠোর শাস্তি নিশ্চিতের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট।
ভারতের নয়াদিল্লিতে শিক্ষার্থীদের প্রবল বিক্ষোভ প্রশমনে শিক্ষা সচিব বিনীত যোশীকে অপসারণ করে পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নতুন শিক্ষা সচিব করা হয়েছে নরেশ পাল গঙ্গওয়ারকে, যিনি এর আগে কেন্দ্রীয় সরকারের মৎস্য, পশুপালন এবং দুগ্ধ উৎপাদন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ছিলেন। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের মধ্যে তেমন কোনো প্রভাব পড়েনি। তারা এখনও সেখানে অবস্থান নিয়ে আন্দোলন করে যাচ্ছেন। এদিকে শিক্ষা সচিবকে বদলির পর বৃহস্পতিবার রাতে অনশন ভাঙেন সোনাম ওয়াংচুক। এদিকে কলকাতায় কর্মসূচির পরিকল্পনা করছে ককরোচ জনতা পার্টি সিজেপি। এ লক্ষ্যে কলকাতা পুলিশের কাছে মিছিলের অনুমতি চেয়ে ইমেল করেছে সংগঠনটি। বিকেল 4টায় কলেজ স্কয়ার থেকে রানী রাসমণি রোড পর্যন্ত 1,500 মানুষের অংশগ্রহণে মিছিলের পরিকল্পনা রয়েছে। ছাত্র যুব সমাজকে মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানানো হলেও শিক্ষা দুর্নীতি সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে যাদের নাম জড়িয়েছে তাদের দূরে থাকার অনুরোধ করা হয়েছে। দিল্লির পাশাপাশি মুম্বাই, চেন্নাই সহ বিভিন্ন শহরেও সিজেপির আন্দোলনের সমর্থনে বিক্ষোভ হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন। এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। যারা দেশের তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও জানিয়ে আসছে বিরোধী দলগুলো। এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকার সংসদে এ বিষয়ে আলোচনায় সম্মত হলেও বিরোধী দলগুলো পদত্যাগের শর্ত জুড়ে দিয়ে আলোচনা প্রক্রিয়া আটকে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভারত জুড়ে চলমান শিক্ষার্থী বিক্ষোভ দমন এবং তা মোকাবিলায় নরেন্দ্র মোদী সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করে কংগ্রেস সরকার দলীয় চেয়ারপারসন সোনিয়া গান্ধী বলেন, নরেন্দ্র মোদী সরকার আন্দোলনরত শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে বিবেচনা করছে। ঐশী আলম, মোহনা সংবাদ। বৃষ্টি বন্যার অজুহাতে রাজধানীর শতক ছুঁয়েছে বেশিরভাগ সবজি। দাম বাড়ার শীর্ষে কাঁচামরিচ, গরিবের আমেজ ব্রয়লার মুরগি এবং ডিমের দাম ঊর্ধ্বমুখী। স্বস্তি নেই মাছের বাজারেও। এমন পরিস্থিতিতে বাস্তবসম্মত বাজার তদারকির দাবি ক্রেতাদের। বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীর বাজারে থরে থরে সাজানো সবজি দেখে চোখ জুড়ালেও কিনতে গিয়েই হোঁচট খান ক্রেতা। ছোট লাউ, বরবটি, পটল, ঢেঁড়স, কচুল্লতি সবই শতকের ঘরে। বেগুন 100 থেকে 150, ঝিঙ্গা ও চিচিঙ্গা 80 থেকে 100, করলা 120, শসা ও গাজর 120 থেকে 140, আর কাঁচামরিচ 300 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। শসা 200 টাকা, কাঁচামরিচ 300 টাকা, ধন্যবাদ। দেখেন কেজি 400 টাকা। প্রত্যেকটা জিনিসের দাম 100-র নিচে আর কি কোনো সবজি নেই এখন। পটল 120 টাকা নেই খাবোই না। কৃষকরা যে বিক্রি করছে সেটা নিশ্চয়ই 100 টাকা না, আরো অনেক কম মূল্যে বিক্রি করছে। সেটা কয়েকটা ধাপ পার হয়ে শহরে আসতে আসতে এগুলা আমরা জানি না কি এর পিছনে কি কাজ করে। বাজারে ফার্মের মুরগির ডিম 140 টাকা ডজন বিক্রি হচ্ছে, যা কয়েকদিন আগেও 120 থেকে 130 টাকার মধ্যেই ছিল। এছাড়া ব্রয়লার মুরগি কেজি প্রতি 20 টাকা বেড়ে 190 থেকে 210 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, আর সোনালী মুরগির কেজি 350 থেকে 380 টাকা। বর্ষা বৃষ্টি কাতলার দিন হয়তো খামারে মুরগি উড়ায় না, বা এই জন্য সবাই উড়াইতেছে না, পানি ডুবে গেছে অনেক জায়গা। ডিমের ডজন 140, এখন বর্তমান আগের থেকে একটু হালকা বাড়ছে। বেড়েছে সব ধরনের মাছের দাম, সস্তার মাছেও নেই স্বস্তি, আর ভরা মৌসুমেও ইলিশের দাম নেই মধ্যবিত্তের নাগালে। সবকিছু সিন্ডিকেটের ভাবে চলে, একটু কিছু হইলেই মাছের দাম বেড়ে যায় এবং সাধারণ যে ক্রেতা তাদের নাগালের বাইরে চলে যায়। আপনি বৃষ্টি মাছ ধরতে পারে না, পানি বেড়ে গেছে, মাছ কম আসে মুকামে। নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে বাস্তবসম্মত বাজার তদারকির দাবি ক্রেতাদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। মিরপুরের বিজয় রাখিন সিটি প্রকল্পে ডেভেলপার প্রতিষ্ঠান রাখিন ডেভেলপমেন্টের বিরুদ্ধে অব্যবস্থাপনা, অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছে। নির্মাণ কাজে দীর্ঘসূত্রিতা, ফ্ল্যাট রেজিস্ট্রেশনে তালবাহানা এবং প্রভাবশালী কর্তৃক জমির মালিকদের নির্ধারিত ফ্ল্যাট দখলের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এবার নতুন করে সার্ভিস চার্জের জাতাকলে পিষ্ট করা হচ্ছে ফ্ল্যাটের বাসিন্দাদের। সকালে এক কর্মসূচির মাধ্যমে ফ্ল্যাট মালিকরা অভিযোগ করেন, ফ্ল্যাট কোনো রকম বুঝিয়ে দিলেও প্রজেক্টের কোনো কাজই ঠিকমতো শেষ করছে না কোম্পানিটি। ডেভেলপারকে আমরা দিয়েছিলাম আমাদের সহযোগিতার জন্য, বিল্ডিং করবে, আমাদের সাথে সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের ভিতরে ঢুকছে। এখন যখন কাজ শেষ পর্যায়ে ওরা এখন এটাকে ধরে রাখতে চাচ্ছে, ওদের চলে যাওয়ার সময়
ওরা যাচ্ছে না। নতুন করে যখন রাকিন সার্ভিস নেওয়া শুরু করেছে, এদের ডিমান্ড আমরা পূরণই করতে পারতেছি না। আমরা জিম্মি হয়ে গেছি আমরা রাকিনের কাছে। আমরা সার্ভিস চার্জ 4000 টাকা দিয়ে কাজ করার জন্য তাদের হাত অর্পণ করেছে এবং তারা গ্রহণ করেছে। 6 মাসের মাথায় তারা 5000 টাকা করেছে, এরপরে তারা 6 মাস না যেতে তারা আবার 6000 টাকা করার করছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের আসামে ভয়াবহ রূপ ধারণ করেছে বন্যা পরিস্থিতি। রাজ্যটির 11টি জেলায় বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন 7,21,000-এর বেশি মানুষ। 24,897 হেক্টর কৃষিজমি পানিতে তলিয়ে গেছে। এখন পর্যন্ত প্রায় 1.5 লাখ পশু ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 47 জনে। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। ভারতের আসামের 11টি জেলায় বন্যায় 5টি প্রধান নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত জেলাগুলো হলো কার্বি আংলং, গোলাঘাট, চড়াইদেও, শিবসাগর, জোরহাট, ডিব্রুগড়, নগাঁও, ধেমাজি, হোজাই ও কামরূপ। এসব জেলায় প্রায় 900টি গ্রাম এখনো বন্যা কবলিত। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিবসাগর জেলা। রাজ্য জুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন 7,21,000-এরও বেশি মানুষ। প্রায় 25,000 হেক্টর কৃষিজমি পানিতে তলিয়ে গেছে। গেল 24 ঘন্টার বন্যায় আরও 6 জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বন্যায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 47 জনে। দুর্যোগ মোকাবিলায় 106টি ত্রাণ শিবির ও 381টি ত্রাণ বিতরণ কেন্দ্র সহ মোট 487টি কেন্দ্র চালু হয়েছে। বর্তমানে প্রায় 25,000 মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন এবং প্রায় 3 লক্ষ মানুষ ত্রাণ বিতরণ কেন্দ্রের মাধ্যমে সহায়তা পাচ্ছেন। বন্যায় মানুষের পাশাপাশি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে গবাদি পশুও। এখন পর্যন্ত প্রায় 1.5 লাখ পশু ক্ষতিগ্রস্ত হয়েছে। এ উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে 111টি মেডিকেল টিম, 56টি নৌকা এবং ভারতীয় বিমান বাহিনীর একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। ঐশী আলম, মোহনা সংবাদ। খেলার খবর। ক্রিকেট। নারী ও পুরুষ ফুটবলের 2 বিশ্বকাপে এখন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। গেল রোববার ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্প্যানিশ পুরুষ দল। আর মেয়েরা বিশ্বকাপ জিতেছে 2023 সালে। ইয়ামালদের বিশ্বজয়ের পর দেশটির পুরুষ এবং নারী উভয় জাতি ফুটবল দলকেই সম্মানজনক অর্ডার অফ সিভিল মেরিটের সম্মাননা স্মারক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্পেনের মন্ত্রিপরিষদ। দেশটির শিক্ষা, ভোকেশনাল ট্রেনিং এবং ক্রীড়ামন্ত্রী মিলাগ্রোস তোলনের সম্মাননা প্রদানের প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েলের সুপারিশে গৃহীত হয়েছে বলে জানিয়েছেন স্পেনের সরকারি মুখপাত্র ও মন্ত্রী এলমা সাইস। শেষ করব একটি ভিন্ন মাত্রার খবর দিয়ে। গ্রীষ্মের তীব্র দাবদাহে যখন আধুনিক রেফ্রিজারেটর ছাড়া একদিনও চলে না, তখন আজ থেকে 2500 বছর আগে মরুভূমির বুকে মানুষ কিভাবে খাবার ঠান্ডা রাখত। কোনো বিদ্যুৎ বা আধুনিক প্রযুক্তি ছাড়াই প্রাচীন পারস্যের মানুষ আবিষ্কার করেছিল ইয়াচাল, যা ছিল তখনকার দিনের এক অবিশ্বাস্য বরফকল। মাটির নিচে বিশাল কুয়া আর উপরে বিশেষ উপাদানে তৈরি গম্বুজের মাধ্যমে সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে সচল থাকত এই প্রাচীন ফ্রেস। বিজ্ঞান আর স্থাপত্যের এই জাদুকরী মেলবন্ধন প্রাচীন মানুষের বুদ্ধিমত্তার এক অনন্য নিদর্শন। রোমানা রুমার রিপোর্ট। আজ থেকে প্রায় 2500 বছর আগে, যখন বিদ্যুৎ বা আধুনিক বিজ্ঞানের কোনো অস্তিত্বই ছিল না, তখন মরুভূমির প্রচণ্ড গরমে মানুষ কিভাবে বরফ তৈরি করত আর কিভাবেই বা ঠান্ডা রাখত খাবার। শুনতে অবিশ্বাস্য মনে হলেও প্রাচীন পারস্য বা বর্তমান ইরানের মানুষ ঠিক এই অসম্ভব কি সম্ভব করেছিল ইয়াকচাল নামের এক জাদুকরী প্রযুক্তির মাধ্যমে। মরুভূমির মাঝে মাটির ওপরে দাঁড়িয়ে থাকা বিশাল আকার এই মোচাকৃতির গম্বুজগুলোই ছিল তখনকার দিনের রেফ্রিজারেটর। এর ভিতরের মূল রহস্যটি লুকিয়ে থাকতো মাটির নিচে। মাটির নিচে তৈরি করা হতো এক বিশাল গভীর গর্ত, যা বাইরের তাপ থেকে ভেতরের পরিবেশকে সম্পূর্ণ সুরক্ষিত রাখত। আর মাটির ওপরের গম্বুজটি তৈরি হতো এক বিশেষ উপাদানে। কাদা, বালি, চুন, ডিমের সাদা অংশ এবং ছাগলের লোম মিশিয়ে তৈরি হতো সারুজ নামের এক বিশেষ প্লাস্টার। এটি বাইরের তীব্র রোদ ও তাপকে ভেতরে ঢুকতে পুরোপুরি বাধা দিত। কোনো এসি বা বিদ্যুৎ ছাড়া কিভাবে বরফ গলতো না, এর পেছনে ছিল পদার্থবিজ্ঞানের দারুণ এক কৌশল।
গম্বুজের উপরের অংশে একটি ছিদ্র থাকত। কাঠামোর ভেতরের গরম বাতাস হালকা হয়ে উপরের ছিদ্র দিয়ে বেরিয়ে যেত আর নিচের ঠান্ডা বাতাসকে ভেতরে টেনে নিত। এই সার্বক্ষণিক বাতাস চলাচলের কারণে ভেতরের তাপমাত্রা সবসময় হিমাঙ্কের কাছাকাছি থাকত। শীতকালের ঠান্ডা রাতে এই কাঠামোর পাশে থাকা অগভীর নালাগুলোতে পানি জমিয়ে রাখা হতো। রাতের তীব্র ঠান্ডায় সেই পানি যখন বরফ হয়ে যেত তখন তা কেটে এনে জমা করা হতো এই মাটির নিচের কুয়াতে। এরপর পুরো গ্রীষ্মকাল জুড়ে এই বরফ ব্যবহার করা হতো রাজকীয় খাবার তৈরিতে, ঠান্ডা শরবত বা ফালুদা বানাতে এবং সাধারণ মানুষের খাবার তাজা রাখতে। প্রকৃতির নিয়মকে কাজে লাগিয়ে প্রাচীন মানুষের এই অনন্য স্থাপত্য শৈলী সত্যি বিস্মিত করে। আজ আধুনিক প্রযুক্তির যুগেও ইরানের বুকে টিকে থাকা এই ইয়াকচালগুলো মনে করিয়ে দেয় মানব বুদ্ধিমত্তা ও বিজ্ঞানের যাত্রা কতটা প্রাচীন এবং সমৃদ্ধ। রুমানা রুমা, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন আজ, দায়িত্বভার নিতে পারেন স্পিকার। গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। দেশজুড়ে বাড়ছে নারী নির্যাতন, স্বামীর প্রহসনের শিকার হয়ে তছনছ অনেক সংসার। এপ্রিলেই 2000-এরও বেশি মামলা। উত্তাল জুলাইয়ের এই দিনে দেশজুড়ে চিরুনি অভিযান, গ্রেফতার হাজারো বিক্ষোভকারী, ফিরিয়ে দেওয়া হয় নিখোঁজ 2 সমন্বয়ককে। এবং ভারত জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে সিজেপি। প্রশ্ন ফাঁস রোধে কঠোর পদক্ষেপের আশ্বাস মোদির, তীব্র সমালোচনা সোনিয়া গান্ধীর। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে বিকাল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এখন সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।